আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া এবং এর সাথে রয়েছে আমি নীরা ফেরদৌস। জুলাই বিপ্লবকে ধারণ করার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করল ছাত্র জনতার রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দলের নাম ঘোষণা করেন শহীদ ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার। নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নামও ঘোষণা করেন তিনি। কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে ১৫১ সদস্যের। অভিষেক বক্তব্যে জুলাই বিপ্লবের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানান সদস্য সচিব আখতার হোসেন। আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। আমি আমার বক্তব্য সেই স্বপ্ন বাস্তবায়নে ধন্যবাদ গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে দর্শক, রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। নীরা, স্পষ্ট করে কিন্তু নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তার যিনি আহ্বায়ক হয়েছেন সদ্য পদত্যাগকৃত তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি স্পষ্ট করে বলেছেন নতুন রাজনৈতিক দল সেকেন্ড রিপাবলিক গঠন করবে এবং সেটার জন্য কি করতে হবে সেটার জন্য স্পষ্টই বলা হয়েছে যে সংবিধান নতুন করে রচনা করা কিংবা সংবিধান সংশোধন করা, যেই সংবিধানটি হবে গণমানুষের জন্য, কোনো স্বৈরাচারকে প্রমোট করার জন্য সংবিধান হবে না। সেই জন্য তারা বলেছেন যে সেই কাজটি করার জন্য তারা জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ গঠন চান, অর্থাৎ গণপরিষদ একটি গঠন করা হবে আগে, সেই গণপরিষদ সংবিধান একটি অনুমোদন করবে, সংশোধন করা হোক কিংবা নতুন করে রচনা করা হোক, সেটি করার পরে সেই সংবিধানটি অনুমোদন করার পরে সেই সংবিধানের প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কিংবা পরবর্তীতে দেশ যে পরিচালনা করা হবে সেই বিষয়গুলো নির্ধারিত হবে। সেই বিষয়টি তারা স্পষ্ট করে আজকে বলেছেন। পাশাপাশি কয়েকটি বিষয় বলেছেন যে নতজানু পররাষ্ট্রনীতি যেন কেউ না করতে পারে সেই বিষয়টি তারা নিশ্চিত করতে চান। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা চান। সেই রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে দীর্ঘ ৫৩ বছর ধরে বাংলাদেশ যে একটি দুর্নীতি কিংবা জনগণকে শোষণ করার জন্য যে একটি আষ্টপৃষ্ট ফ্রেম তৈরি করা হয়েছিল সেই ফ্রেমটি তারা ভেঙে দিতে চান এবং বাংলাদেশ হবে জনমানুষের বাংলাদেশ, সাধারণ মানুষ তার অধিকার ফিরে পাবে, গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সব ধরনের অধিকার তারা ফিরে পাবে এবং দেশের প্রতিটি অংশ অর্থাৎ যে বিভিন্ন ধরনের সরকারি খাত রয়েছে প্রতিটি খাত হবে দুর্নীতিমুক্ত, প্রতিটি খাত হবে জনবান্ধব। সেই বিষয়গুলি তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান তাহলে সেই বিষয়গুলো নিশ্চিত করবেন। সেই ঘোষণাগুলো আজকে এখানে তারা দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং আমরা দেখেছি যে যেই আংশিক একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিটি ঘোষণা করেছেন দলের সদস্য সচিব আখতার হোসেন। তো কিছুক্ষণ আগেই এই যে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যোগ দিয়েছিলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আইনি এখানে যোগ দিয়েছিলেন। জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া গোলাম পরোয়ার সহ বেশ কয়েকজন নেতা আজকের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তারা সবাই এই নতুন রাজনৈতিক দলকে সাধুবাদ জানিয়েছেন, তাদের শুভকামনা জানিয়েছেন, বলেছেন যে তারা বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করতে চান। তো নীরা, এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য জাতীয় সংসদের মানিক মিয়া এভিনিউ প্রান্ত থেকে। জি আলামিন, আপনি থাকুন আমাদের সাথে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউ অন্য পাশে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসেন, যাব তার কাছে। বিল্লাল, তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে বিস্তারিত জানাবেন আপনি আমাদের।
রয়েছে সেটি এবার বলা যায় যে ভোটের মাঠে সরাসরি কিন্তু আজকে যে নতুন যে রাজনৈতিক দল যে তারা যে গঠন করেছে সেটি হচ্ছে যে জাতীয় যে নাগরিক পার্টি, সেই পার্টির বিশেষ মূল লক্ষ্য কিন্তু আহ্বায়ক যে নাহিদ ইসলাম যেটি বলেছেন যে দীর্ঘদিন যে বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার যে পেয়ে নেওয়া হয়েছে সেই ভোটাধিকার এবং প্রতিবাদ মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্য ছিল তাদের যে মূল লক্ষ্য। আমরা জানি যে আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে এখান থেকে কিন্তু যে কমিটি গঠন করা হয়েছে আপনারা এর মধ্যে আসলে জেনেছেন যে কমিটিতে আসলে কারা কারা আছেন তাদের আমরা কিন্তু এখানে যে আহত যে সকল পরিবার রয়েছেন আমরা কিছুক্ষণ আগে কিন্তু দলের যে আনুষ্ঠানিক যে ঘোষণা সেটা কিন্তু শেষ হয়েছে। তাদের মূল যেই লক্ষ্যটি ছিল আমি এখান থেকে নাহিদ ইসলাম যে দাবিটি করেছেন যে গণপরিষদের যে একটি নির্বাচন, পাশাপাশি তারা তাদের যে রাজনৈতিক দলের যে প্রধান যে লক্ষ্য হচ্ছে যে দেশে যাতে পরিবারতন্ত্র যে রাজনীতি রয়েছে সেটি রাজনৈতিক যাতে না আসে, পাশাপাশি যে বিভাজনের রাজনীতি যাতে তৈরি না হয় সেটি কিন্তু প্রতিষ্ঠা করা, এবং পাশাপাশি যে মানুষের যে দীর্ঘদিন যে মানুষের যে ভোটাধিকার যে হরণ করা হয়েছে সেই ভোটাধিকার যাতে কোনো রাজনৈতিক দল যাতে হরণ করতে না পারে সেটি কিন্তু তাদের রাজনৈতিক দলের যে ঘোষণাপত্র সেটি কিন্তু তারা কিন্তু ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, এখানে কিন্তু নাহিদ ইসলাম আরেকটি তথ্য বলেছেন যে বাংলাদেশের রাজনীতি যাতে ভারত এবং পাকিস্তানের আধিপত্য যাতে না থাকে সেটি কিন্তু এই যে তরুণ প্রজন্মের যে রাজনৈতিক দল সেটি কিন্তু তারা কিন্তু প্রতিষ্ঠিত করবেন। এখানে যে শহীদ পরিবার যারা রয়েছেন শহীদ পরিবার তিনি বলছেন যে তারা এমন যে রাজনৈতিক দলটি তারা নতুন এসেছে সেটি কিন্তু আসলে স্বাগত জানাচ্ছেন শহীদ পরিবারে। তারা কিন্তু বলছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে সকল শহীদরা শহীদ হয়েছেন সে সকল শহীদের যে মর্যাদা সেটি পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো প্রকার আর ফ্যাসিবাদ যাতে বাতাচারা না উঠতে পারে সেই যাতে রাজনৈতিক দল সেটি বিজয়কে আসলে কাজ করবে। পাশাপাশি কিন্তু এখানে হাসনাত আব্দুল্লাহ, সাদ্দিক আলম থেকে শুরু করে নাসিরউদ্দিন পাটোয়ারি এই দিয়েছেন, তারা যেটি বলছেন যে বাংলাদেশের যে ঐক্যের যে রাজনীতি সেটা কিন্তু দীর্ঘদিন ধরে নেই, ঐক্যের এবং বিভাজন মুক্ত রাজনীতি কিন্তু প্রতিষ্ঠা করা এই যে নতুন যে রাজনৈতিক দল তাদের কিন্তু মূল লক্ষ্য। তো বলা যায় যে এরপর কিন্তু বিভিন্ন জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে তারা কিন্তু কমিটি ঘোষণা করবেন আজকের পর থেকেই। জি বিল্লাল এবং আলামিন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত সহ অধিকাংশ রাজনৈতিক দল। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে তারা বলেন, মতের ভিন্নতা থাকতে পারে, তবে গণতন্ত্র অধিকারের প্রশ্নে সবাই এক। নতুন রাজনৈতিক দল সাধারণ মানুষকে গুরুত্ব দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বলে প্রত্যাশা করেন তারা। খান আলামিনের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। বাংলাদেশের জনগণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয় নিয়ে যে যাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি, তার আত্মপ্রকাশ অনুষ্ঠানে শুভকামনা জানাতে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেই জাবির ইব্রাহিমের বাবা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি যোগ দেন অনুষ্ঠানে। রিজভী নতুন দলকে সাধুবাদ জানিয়ে বলেন, সাধারণ মানুষকে গুরুত্ব দিয়ে গণতন্ত্র ও অধিকার রক্ষার কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যারা সামনের সম্মুখে ছিলেন, যাদেরকে আমরা চিনি, তাদের নেতৃত্বে আজকে একটা নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে, সুতরাং তাদের প্রতি আমাদের শুভকামনা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশের বৃহত্তর স্বার্থে নতুন দলের সাথে আলোচনার দ্বার উন্মোচিত হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের এই কোটি কোটি মানুষের যে অভিযাত্রা, জুলাই গণ অভ্যুত্থানে আমাদের হাজার হাজার প্রিয় ছাত্র জনতার যে জীবনদান, হাজার হাজার মানুষের আহত হওয়ার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। সেই ক্ষেত্রে গণতান্ত্রিক বাংলাদেশে একটি নতুন দল গঠনের ঘটনা আমাদের রাজনীতিকে, গণতন্ত্রকে সংহত করবে। বিএনপি, জামাত ছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে যোগ দেন। তাদের প্রত্যাশা, জুলাই অভ্যুত্থানের স্পিরিট বজায় রেখে নতুন দল কাজ করবে। পুরো রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠন, একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা এবং এর মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য আমাদের সামনে, চ্যালেঞ্জ আমাদের সামনে। আমরা আশা করি এই নতুন রাজনৈতিক দল এই চ্যালেঞ্জ মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যেহেতু সারা জাতি প্রায় ঐক্যবদ্ধ, সেই জন্য তাদের সহযোগিতা এবং তাদের পাশে থাকা সেটা ছিল একরকম। এখন কিন্তু সেই সহযোগী যারা ছিল তারাই কিন্তু তাদের সাথে অনেক ক্ষেত্রে বৈরিতা প্রকাশ করে। একটা রাজনৈতিক দলের উদ্যোগকে সবারই উচিত স্বাগত জানানো। এরপরে রাজনৈতিক দলের অবস্থান জনগণ নির্ধারণ করে। আমি মনে করি যে বিএনপিও অনেকবার আমি শুনেছি তারাও স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলকে,
তবে এটা বাস্তবতা যে কোনো রাজনৈতিক দল যদি সরকারের থেকে হয় তো মানুষের কাছে কিছুটা হলে তো প্রশ্নবিদ্ধ থাকে। ফ্যাসিবাদী শক্তি যেন কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করতে হবে বলে মনে করেন রাজনীতিবিদরা। স্বাধীনতা থাকবে। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। বৈষম্যহীন অংশগ্রহণমূলক বাংলাদেশ প্রতিষ্ঠা করে মানুষের অধিকার রক্ষায় কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। ছাত্রদের নতুন দলের কাছে এমন প্রত্যাশা সাধারণের। তারা বলছেন, প্রচলিত রাজনৈতিক ধারা জনগণের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। নতুন দল সে ঘাটতি পূরণ করবে। অন্যায়ের সঙ্গে আপোষহীন থেকে কাজ করার প্রত্যয় জানান ছাত্রনেতারা। দেখুন সাদিয়া কানিজের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘিরে সব পথ যেন মিলেছিল মানিক মিয়া এভিনিউয়ে। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দুপুর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্র জনতার স্লোগানে স্লোগানে মুখ জাতীয় পতাকা। নতুন দলের সঙ্গে যুক্তরা যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের বড় অংশীদার, তাই সেদিকে খেয়াল রাখবেন বলে আশা সাধারণের, যারা মেটাবে সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপনের প্রত্যাশা। মূলত বাংলাদেশকে সংস্কার করার জন্য দলটা আসছে। আমাদের প্রত্যাশা থাকবে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ এবং ক্ষুধা এবং দারিদ্র্য মুক্ত একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে। প্রচলিত রাজনৈতিক ধারা থেকে বের হয়ে নতুন দল নতুন কিছু উপহার দিবে, অবসান ঘটাবে পরিবারতন্ত্রের, এমন কথাও বলেন অনেকে। আমরা সন্ত্রাস মুক্ত একটি সুন্দর একটি বাংলাদেশ চাই। নতুন যে রাজনৈতিক দল আমরা চাবো, বাংলাদেশে যে মৌলিক 5টি অধিকার রয়েছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই 5টি নাগরিকের মৌলিক অধিকার, এটা যেন বিনামূল্যে দেওয়া হয়। অন্যায় দুর্নীতি রোধ করে মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করার প্রত্যয় জানান ছাত্রনেতারা। বাংলাদেশে মানে প্রথম কোনো দল যারা জনগণের কথা জানতে চেয়েছে, তাদের দল নাম বা তাদের গঠনতন্ত্র বা কোনো কিছু প্রকাশ করার আগে প্রত্যাশা জেনেছি, এবং সেই প্রত্যাশাগুলোকে এখন আমরা পূরণ কিভাবে করবো সেটা একটা বড় চ্যালেঞ্জ। আজকের এই প্রোগ্রাম শুধুমাত্র বাংলাদেশে নয় এবং বিশ্বে হিস্ট্রিতে একটা গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে থাকবে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ছাত্র জনতার পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারাও অংশ নেন। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। আওয়ামী শাসন আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনা ও বসত বাড়িতে হামলা ধর্মীয় কারণে হয়নি, এমনটি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, তদন্ত করলে জানা যাবে এই ঘটনার নেপথ্যে ছিল অসৎ রাজনৈতিক উদ্দেশ্য। চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এআর বাদল। চট্টগ্রামের রহমতগঞ্জে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সনাতনী ধর্মাবলম্বীরা যোগ দেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের সময়ে সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছিল তা ছিল উদ্দেশ্যমূলক। বিতাড়িত পলাতক স্বৈরাচারের সময় গত 1.5 দশকে দেশের সংখ্যালঘু সম্প্রদায় কিংবা তাদের ধর্মীয় স্থাপনা অথবা বসত বাড়িতে হামলার ঘটনাগুলো যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব এই ঘটনাগুলো নেপথ্যে ছিল অবৈধ লোভ লাভের জন্য দুর্বলের উপরে সবলের হামলা কিংবা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য। আপনাদের ধর্মীয় পরিচয়কে ভবিষ্যতে আর যাতে কেউ নিজেদের হীন স্বার্থে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকার জন্য আমি বিনীত আহ্বান জানাই। তিনি বলেন, নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ। সকলের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। সবাই সমান অধিকার পাবে, এটাই বিএনপির নীতি বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাগরিক সকল ক্ষেত্রে সম অধিকার ভোগ করবে, এটাই বিএনপির নীতি। এআর বাদল, RTV, ঢাকা। ঐক্য ধরে রেখে ভোটের প্রস্তুতি আর অনিয়ম করলে ছাড় নয়, বিএনপির বিশেষ বর্ধিত সভায় এমন নির্দেশনা দিয়েছেন দলটির নীতি নির্ধারকরা।
একই সাথে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না করার ব্যাপারে একমত হয়েছেন দলটির সব পর্যায়ের নেতারা। বিশেষ বর্ধিত সভার মূল্যায়ন করে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ ও নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস দুলু। এ বিষয়ে আরও জানাচ্ছেন জাহিদ রহমান। দীর্ঘ 7 বছর পর মুক্ত পরিবেশে উৎসবের আমেজে অনুষ্ঠিত হয় বিএনপির বর্ধিত সভা। পরিবর্তিত প্রেক্ষাপটে আগামী নির্বাচনে দলের জন্য কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে শৃঙ্খলা অটুট রাখতে কড়া বার্তা দেন নেতারা। প্রিয় সহকর্মীবৃন্দ, চাঁদাবাজি বিশৃঙ্খলা বন্ধ, আগে স্থানীয় নির্বাচন না করা, জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিষয়ে ঐক্যমত হয় বর্ধিত সভায়। যেহেতু এই প্রশাসন, এই পুলিশ তারা ঠিকভাবে কাজ করছে না, এখন স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে যে আইন শৃঙ্খলার অবনতি হবে, এটা এই প্রশাসন ট্যাকেল করতে পারবে বলে আমরা মনে করি না। যেহেতু জিয়া দেশের সবচাইতে সৎ এবং দেশপ্রেমিক নেতা হিসাবে জনগণের কাছে সমাদৃত, সেই জন্য জিয়ার আদর্শের বরখেলাপ হয় এমন কোনো কাজ যেন আমাদের দলের নেতাকর্মীরা না করে, এ ব্যাপারে সাবধান করে দেওয়া হয়েছে। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, কোনো ধরনের দুর্নীতিকে সহ্য করা হবে না। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লেও পতিত সরকারের লোকেরা নিজেদের আত্মরক্ষায় এখন বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মাঠ পর্যায়ের নেতারা। হাইব্রিড নেতাকর্মীদের বিষয়ে দলের কঠোর অবস্থানের কথা জানান নীতি নির্ধারকরা। 17 বছর যাদের রক্তের বিনিময়ে আজকের এই অর্জন স্বাধীনতা, এখন এই হাইব্রিড যাদেরকে আমরা বলছি, এরা এসে আমাদের দলের কিছু লোককে তাদের সাথে নিয়ে নতুন করে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এই বিষয়ে সমস্ত নেতাকর্মীদের বক্তব্য হচ্ছে এইটাই, যে হাইব্রিডদের ব্যাপারে সতর্ক। নির্বাচনে যাতে আমাদের দল ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে পারে, জনগণের কাছাকাছি থাকতে পারে। আর আমাদের লক্ষ্য বলা হয়েছে যে একটি মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই, এটাই বিএনপির লক্ষ্য। বর্ধিত সভার মধ্য দিয়ে শুরু হলো বিএনপির নির্বাচনী যাত্রা। 31 দফা কর্মসূচিকে সামনে রেখে দলের নেতাকর্মী সহ সকল শ্রেণীর পেশার মানুষকে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ করার আহ্বান বিএনপির হাইকমান্ডের। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। রমজানকে সামনে রেখে দাম বেড়েছে বেশ কয়েকটি ভোগ্যপণ্যের। লেবু, বেগুন ও শসা সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 30 টাকা পর্যন্ত। তবে খেজুর, ছোলা, চিড়া, মুড়ির দাম এখনও স্থিতিশীল। এখনও সংকট কাটেনি সয়াবিন তেলের। ভোক্তারা বলছেন ব্যবসায়ীদের কাছে অসহায় সাধারণ মানুষ। এদিকে ব্যবসায়ীদের দাবি সরবরাহ কম থাকায় কিছুটা বেড়েছে 2-1টা পণ্যের দাম। বিস্তারিত দেখুন জাকারিয়া খানের রিপোর্টে। রমজানের বাকি আর 2 দিন। প্রতি বছর রোজার আগে বাজার অস্থিতিশীল থাকলেও এবার কয়েকটি পণ্য ছাড়া অন্য সব পণ্যের দাম কিছুটা স্থিতিশীল। রোজায় মুখরোচক খাবার বেগুনি, এজন্য দাম বেড়েছে বেগুনের। কিছুটা চড়া শসা ও লেবুর দাম। রসুন নিচে 110 টাকা করে, পেঁয়াজ 5 কেজি নিচে 200 টাকা। এই বেগুন হয়ে গেছে আপনার সামনে, তো আমি 80 টাকা করে কিনলাম, পরশুদিন কিনছি আমি 35 টাকা 30 টাকা করে। এখনো স্থিতিশীল ছোলা, খেসারি, মসুর ডালের দাম 105 থেকে 110 টাকায় বিক্রি হচ্ছে ছোলা। খেসারি, মসুর ডাল বিক্রি হচ্ছে আগের দামেই। চিনির দর 115 থেকে 120 টাকা। দাম আসলে ওই তুলনায় বাড়েনি, বাট আমরা কনজিউমার যা লাগবে 1 কেজি সে কিনছি 4 কেজি, যা লেবু লাগবে 4টা প্রথম 2-4 দিন সে কিনছি 12টা, এইভাবে একটা চাপ পড়েছে। অন্যদিকে বাজারে সরবরাহ কম থাকায় চড়া মাছের দাম প্রকারভেদে 1 থেকে 200 টাকা বেড়েছে বিভিন্ন মাছের দাম। চিংড়ি মাছটা যেটা 750-800 বিক্রি 1000 টাকা 900 টাকা। আপনার যে পাঙ্গাস মাছটা মনে করেন 170-80 টাকা বিক্রি 200 টাকা। দাম বেড়েছে ব্রয়লার সহ সব মুরগির মাংসের দাম, তবে স্থিতিশীল গরু ও খাসির মাংস। ব্রয়লার মুরগি আজকে বাজারে বাড়ছে 20 টাকা, কালকে বেচি 200 টাকা কেজি, আজকে 200 থেকে 10 থেকে 220 টাকা কেজি। রমজানকে সামনে রেখে স্বাভাবিকের তুলনায় বেশি পণ্য ক্রয় করতে দেখা যায় ক্রেতাদের। অনেকের অভিযোগ, রোজায় অন্যান্য দেশে দাম কমলেও ভিন্ন চিত্র দেশের বাজারে। বিশ্বের সব দেশে রোজা আসলে সবকিছু দাম কমায় দেয়, আমাদের বাংলাদেশে তার উল্টা চিত্র। রমজান জুড়ে বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, এমনটা প্রত্যাশা ভোক্তাদের। জাকারিয়া খান, আরটিভি। আওয়ামী লীগের দোসররা এখনও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করায় দ্রব্যমূল্য অস্থিতিশীল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এমনটা বলেন। বাদ জুমা বাইতুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে বিজয়নগর, কাকরাইল হয়ে শান্তিনগর গিয়ে শেষ হয়। এ সময় এটিএম আজহারের মুক্তির দাবিতেও স্লোগান দেয় জামায়াত কর্মীরা।
এদিকে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে মহানগরী উত্তর জামায়াত। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চাইলে জামায়াত সহযোগিতা করবে বলে এ সময় জানান উত্তরের আমির সেলিম উদ্দিন। আজ পর্দা নামছে অমর একুশের বইমেলার। এক ছুটির দিন শুরু হয়ে আরেক ছুটির দিনে ভাঙছে বাঙালির প্রাণের মেলা। নতুন বইয়ের ঘ্রাণ, শিশুদের প্রাণখোলা হাসি আর বিকিকিনিতে শেষ দিনটাও মুখর ছিল মেলা প্রাঙ্গণ। এবার নতুন বই এসেছে ৩,০০০-এর বেশি। আরো জানাচ্ছেন শাকিলা করিম। অমর একুশে বইমেলা বাঙালির আবেগ, আনন্দ, মিলন মেলার আরেক নাম। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলার আসর জমে। লেখক, পাঠক, প্রকাশক সবার স্রোত মেশে এক মোহনায়। দেখতে দেখতে কেটে গেল একটা মাস, ভাঙলো মিলন মেলা। শেষ দিনটিও শুক্রবার হওয়ায় মেলার সকালটা ছিল খুদে পাঠকদের দখলে। মা বাবার হাত ধরে স্টল থেকে স্টলে ঘুরে তারা কিনছে গল্প, ছড়া আর অভিযানের বই। পাশাপাশি ছিল পাপেট শোর আয়োজন। আমার অনেক ভালো লাগছে, যদি সিজন 4 থাকতে ভালো হতো। সাহসী গল্প এক সেট কিনেছি, এখন আরো বই কিনবো। ভূতের গল্পের, ড্রয়িং আর অনেক। বড়রাও কম যান না। পছন্দের লেখকের বইয়ের লিস্ট হাতে শেষ দিনেও মেলায় ভিড় করেন বইপ্রেমীরা। আমার প্রত্যেক বছরে শখ হয় বই মেলাতে আসা। ছোটবেলা থেকে বই পড়া অভ্যাস ছিল। আমি ভেবেছিলাম সকালের দিকে প্রবাবলি একটু ক্রাউড কম থাকবে, বাট স্টিল দেয়ার আর লট অফ পিপল। লিস্ট আছে, লিস্ট ধরে ধরে কিনবো আর কি। যে বইগুলো কিনলাম আশা করি অন্তত 6 মাস পড়া যাবে। মন ছবি রং করি শিশুদেরকে নিয়ে আমাদের একটি আয়োজন। শুরুর দিকে আশানুরূপ বেচা বিক্রি না হলেও শেষ বেলায় জমে ওঠে মেলা। তাই তো পাঠক প্রকাশকদের মুখেও চওড়া হাসি। আগামী 1 বছরের জন্য পাঠকদের অপেক্ষায় রেখে পর্দা নামছে এবারের অমর একুশে গ্রন্থমেলার। বইমেলা প্রাঙ্গণ তাই মুখর পাঠক লেখকদের পদচারণায়। বইপ্রেমীদের প্রত্যাশা, আসছে বছর আরও মানসম্মত বই নিয়ে হাজির হবেন লেখক প্রকাশকরা। অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে শাকিলা করিম, RTV, ঢাকা। মাছের প্রজনন বাড়াতে আজ মধ্যরাত থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় নিবন্ধিত জেলেদের প্রত্যেককে 160 কেজি করে চাল দেওয়া হবে। তবে সরকারি সহায়তা আরও বাড়ানোর দাবি জেলেদের। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। তীরে ভিড়ছে নৌকা, মাছ ধরার জাল গুছিয়ে নিচ্ছেন জেলেরা। ইলিশ রক্ষায় আগামী 2 মাস চাঁদপুরের মতলবের উত্তর 60 নল থেকে লক্ষ্মীপুর চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় বন্ধ থাকবে ইলিশের কেনাবেচা। জেলা মৎস্য অফিস জানায়, নিষেধাজ্ঞার সময় ও তার আগে পরে মোট 4 মাস চাঁদপুরের নিবন্ধিত 40,005 জন জেলেকে 160 কেজি করে চাল দেওয়া হবে। তবে সরকারি এ সহায়তাকে অপর্যাপ্ত বলছেন জেলেরা। সরকার অবশ্রম শুরু হয়েছে নদীতে, এখন আমরা জাল জুল নৌকার যা আছে সবকিছু আমরা উপরে তুলা ফেলাইছি, তো আমরা একবারে নিঃস্ব বেকার। সরকার তো চালও পাই না, কিছুই পাই না। এরপরে এই 2 মাসের এই কিস্তি আমরা কেমন চালামু? জেলেগুর লিগে যদি সরকারে 60 সালের লোকে দিত তো জেলেরা আরো সচেতন হইয়া দিত। খায়া না খায় কত কষ্ট পাওয়া যায়। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরলে কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি অভিযুক্ত জেলের কার্ড বাতিল করার কথাও জানান এই কর্মকর্তা। জেলেরা যে বিভিন্ন এনজিও এবং ঋণ নেয় এনজিও থেকে, সেটা থেকে যারা 2 মাস কোনো রকমের কিস্তি না দিতে হয়, এই ব্যাপারে জেলা প্রশাসন থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। কার্ডধারী কোনো জেলে যদি আইন ভঙ্গ করে তাহলে তার কার্ড বাতিল হতে পারে এবং সামনে কোনো সরকারি অনুদান সে পাবে না। দেশে ইলিশের অন্যতম অভয়াশ্রম চাঁদপুর। জাটকা নিধন ঠেকিয়ে ইলিশের প্রজনন স্বাভাবিক রাখা গেলে মাছ ধরার মৌসুমে এর সুফল পাবে জেলেরাই, এমনটাই বলছে সরকার। সৈয়দ মাহমুদ, RTV। এই পর্যায়ে শুরুতেই জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 5 জন, আহত হয়েছেন আরও 13 জন। শুক্রবার জুমার নামাজ আদায়ের সময় দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরা জেলার দারুল উলুম হাক্কানিয়া মসজিদে এই ঘটনা ঘটে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের IGP জুলফিকার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানান, জমিয়ত উলেমা ইসলামের প্রধান নেতা মাওলানা হামিদুল হক হাক্কানি দুষ্কৃতিকারীদের প্রধান টার্গেট ছিলেন। তিনিও এই ঘটনায় নিহত হয়েছে। ঘটনায় দুঃখ প্রকাশ করে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
ফিলিস্তিনের গাজায় শনিবার শেষ হচ্ছে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ। দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মিশরের রাজধানী কায়রোতে এই আলোচনা শুরু হয়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদওয়েন সার জানান, চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য আলোচনা করতে ইসরায়েলের একটি প্রতিনিধি দল মিশরে অবস্থান করছে। বৃহস্পতিবার আলোচনার মধ্যস্থতাকারী দেশ মিশর জানায়, দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতির বিষয়ে নিবিড় আলোচনায় অংশ নিতে ইসরায়েল, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কায়রোতে অবস্থান করছে। মধ্যস্থতাকারীদের আশা, এই আলোচনার মধ্য দিয়ে দীর্ঘমেয়াদে গাজায় যুদ্ধের অবসান হবে। এবার খেলার খবর, ফুটবল। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প। সন্ধ্যায় টিম ম্যানেজার আমির খানের কাছে রিপোর্ট করেছে ডাক পাওয়া ফুটবলাররা। শনিবার থেকে শুরু হবে মাঠের অনুশীলন। এরপর সৌদি আরবের মাটিতে নিজেদের প্রস্তুতি সারবে বাংলাদেশ। 25 ফেব্রুয়ারি ভারত ম্যাচকে সামনে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা চৌধুরী দলের সঙ্গে যোগ দেবেন 18 মার্চ। বাংলাদেশে একদিন অনুশীলন করে 20 মার্চ দলের সঙ্গে ভারত যাবেন এই তারকা ফুটবলার। আজ এক রেখায় আসছে 7 গ্রহ। আজ এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব। শুক্রবার আমাদের সৌরজগতের সব গ্রহ একই সরল রেখায় দেখা যাবে। গেল জানুয়ারি থেকে সৌরজগতে 7টি গ্রহ এক সারিতে আসতে শুরু করেছে। নাসার মতে 4টির বেশি গ্রহ একই সারিতে একত্রিত হওয়ার এমন বিরল ঘটনাকে প্ল্যানেটারি প্যারেড বলা হয়। 2040 সালের আগে আর দেখা যাবে না এই চমকপ্রদ দৃশ্য। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সূর্যাস্তের পর শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও ইউরেনাস গ্রহগুলো খালি চোখে দেখা যাবে। তবে শনি, বুধ ও নেপচুন দেখতে উন্নত টেলিস্কোপের প্রয়োজন হবে। দর্শক, সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।